আসসালামু আলাইকুম। শেষবারের মতো কলকাতা ভ্রমণের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। শেষবারের মতো বলতে এটা ছিল আমার ইন্ডিয়ান ভিসায় শেষবারের মতো কলকাতা ঘুরে দেখা। শেষবারে গিয়ে কি কি হয়েছিল আমাদের সাথে, কি কি ধরনের বিপদে পড়েছিলাম আমরা কলকাতায় গিয়ে, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এমন ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত আপলোড করি। গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা ঢাকা থেকে বেনাপোল আসলাম, বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন কিভাবে ক্রস করলাম এবং কিভাবে আমরা পেট্রাপোল থেকে সহজে চলে আসলাম কলকাতা শহরে। এবার আমরা দেখব কলকাতায় আসার পর কি কি হলো আমাদের সাথে, কোথায় ঘুরলাম এবং কলকাতার মানুষের ব্যবহার কেমন ছিল আমাদের সাথে। কলকাতায় যেদিন পৌঁছালাম সেদিন পৌঁছাতে প্রায় বিকাল 6টা বেজে গেছে। আমরা উঠেছিলাম মার্কুইজ স্ট্রিটের আপসা হোটেলে। হোটেলে গিয়ে আমার গেস্টদের আমি রুম বুঝিয়ে দিই, এরপর রাতের খাওয়া দাওয়া সেরে নিই। যেহেতু অনেকবার কলকাতা এসেছি এবং হোস্টিং করছি, সেহেতু বলতেই পারেন এখানে বেশ অভিজ্ঞতা আছে আমার। তবে এদিন রাতের বেলা আমি এমন ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম তা আসলেই বলার মতো না। স্বয়ং আল্লাহ নিজেকে আমাকে এই বিপদ থেকে রক্ষা করেছেন। ভিডিও শেষে জানাবো সেই কাহিনী। তো চলেন কলকাতায় গিয়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম সেগুলো আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে নিয়ে আসি, নাহলে আপনারা আবার বোরিং হতে পারেন। প্রতিবারের মতো এবারও আমরা পরের দিন সকালে খাওয়া দাওয়া সেরে যাচ্ছি নিজেদের কোস্টার গাড়িতে করে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। যেহেতু এবার আমি নিজেই একমাত্র হোস্ট, তাই নিজেই ইচ্ছা মতো ঘুরাচ্ছি আমার গেস্টদেরকে। আর আমার গেস্টগুলোও বেশ হেল্পফুল ছিল, যার কারণে আমারও বেশ ভালোই লাগছিল। ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে গিয়েছিলাম সবাইকে নিয়ে সেন্ট পলস ক্যাথিড্রালে। এই জায়গাটা কিন্তু আমার অনেক ভালো লাগে। 10-15 মিনিট ঘোরাফেরা করা এবং ছবি তোলার জন্য বেস্ট একটা জায়গা। সেন্ট পলস থেকে আমি আমার গেস্টদেরকে নিয়ে সোজা চলে যাই সায়েন্স সিটিতে। সায়েন্স সিটি অনেক বড় এবং এটা ঘুরতে বেশ সময় লাগে আমাদের। সায়েন্স সিটিতে গেলেই অবশ্যই কেবল কার দিয়ে সায়েন্স সিটিতে প্রবেশ করবেন, তাহলে আপনাদের টাকা কম লাগবে। সায়েন্স সিটি ঘুরতে ঘুরতে আমাদের দুপুর হয়ে যায় এবং আমি আমাদের দুপুরের খাবার দ্রুত প্রিন্সেপ ঘাটে নিয়ে যেতে বলি খাবার হোটেলের লোকদেরকে। যেহেতু আমি একাই হোস্ট, ডিসিশন নিতে খুব সহজই হচ্ছিল আমার জন্য। ও আরেকটা বিষয়, আপনারা বলতে পারেন যে প্রতিটা স্পট কেন আমি ডিটেইলসে দেখাচ্ছি না। কারণ হচ্ছে এই প্রতিটা স্পট নিয়ে ডিটেইলসে আমার অনেকগুলো ভিডিও আছে। আপনারা উপরের আই বাটন থেকে চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। যেহেতু ডিটেইলস ভিডিও আছেই, সেজন্য আমি এই ভিডিওটা শর্ট করে দেখাচ্ছি। যাই হোক, প্রিন্সেপ ঘাটে এসে আমরা দুপুরের খাবার খাই এবং এখানে আমরা বিকালের সুন্দর কিছু সময় কাটাই। প্রিন্সেপ ঘাট থেকে এখন আমরা যাব হাওড়া স্টেশনে এবং হাওড়া ব্রিজ দেখতে। তবে এই কলকাতা ট্রিপে আমি প্রথম হোস্ট যে কিনা গেস্টদেরকে ভালোবেসে এই যে বিদ্যাসাগর ব্রিজ দেখছেন এটার উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। আমি নিজেও কখনো আগে এই ব্রিজের উপরে উঠিনি। আমাদের ড্রাইভার পাপ্পু ভাই, সেও বেশ ভালো মানুষ ছিলেন, যার কারণেই এই বিদ্যাসাগর ব্রিজ ঘোরাটা সম্ভব হয়েছে। যাই হোক, ব্রিজের একদম শেষে ছিল নবান্ন নামের এই ভবনটা, যেটা কিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার অফিস। যাই হোক, এগুলা দেখে গেলাম প্রথমে হাওড়া স্টেশনে, তারপর সবাইকে নিয়ে গেলাম ফেরিতে করে একটা রাউন্ড ট্রিপ দিতে। আমার কাছে মনে হয় সন্ধ্যা বা বিকালে কলকাতায় আসলে একবার হলেও এমন ফেরিতে করে রাউন্ড ট্রিপ দেওয়া উচিত, খুবই রিফ্রেশ লাগে। সুন্দর দেখেন। রাউন্ড ট্রিপ শেষ করে সবাইকে নিয়ে যাই ব্যস্ততম ব্রিজ হাওড়া ব্রিজে। সেখানে সবাই ছবি তুলে বেশ কিছু সময় ধরে। এখান থেকে এখন আমরা চলে যাব আমাদের শেষ স্পট কফি হাউসে। রাতের বেলায় কফি হাউস বেশ জমজমাট। সেখানে ঘুরে আমরা সবাই চলে আসি হোটেলে এবং তারপর যে যার মতো নিউ মার্কেটে শপিং করতে চলে যাই। এইবার আসি মূল কথায়, কেমন ছিল তাদের ব্যবহার। উত্তরে বলবো ভয়ঙ্কর না, তবে বেশ উত্তপ্ত। কারণ তখন চলছিল ভারত বাংলাদেশ দখল, হামলা এসবের গুজব। সেজন্য লোকাল ইন্ডিয়ানরা যারা মার্কুইজ স্ট্রিটে ব্যবসায়ের সাথে জড়িত না, তাদের ব্যবহার ছিল বেশ খারাপ। তাদের বেশিরভাগের কথাই ছিল এমন যে কেন এসছিস আমাদের দেশে, তোদের দেশে কেন তোরা ঘুরে বেড়াতে পারিস না। আবার বিভিন্ন স্পটে গিয়ে আমরা এরকম বেশিরভাগ কথাই শুনেছি আর কি। তো এগুলো তারা বলতেই পারে, সেসব কোনো সমস্যা ছিল না মূলত। কিন্তু আমার সাথে প্রথম দিন রাতে যা হয়েছিল তা আমি আজীবনেও আসলে ভুলতে পারবো না। প্রথম দিন আমি বেশ টায়ার্ড ছিলাম, কারণ আমি তার আগের দিন সকাল 11টায় যশোর থেকে ঢাকা, আবার ঢাকা পৌঁছেই কোনো রেস্ট না নিয়েই গেস্টদের নিয়ে রওনা দিই কলকাতার উদ্দেশ্যে। প্রায় 35 ঘন্টারও বেশি একটা জার্নিতে ছিলাম, যার কারণে সেদিন রাত্রে আমার শরীর বেশ খারাপ ছিল।
তো আমি রাত 12টার দিকে দেখলাম আমার রুমে পানি নাই, মানে আমার হোটেলের রুমে, এবং তখন আমার প্রচন্ড পানি পিপাসা লাগে। তো ভাবলাম নিচে গিয়ে একটা পানি কিনে আনি। আর যেহেতু আমি এখানে অনেকগুলা দোকানদারের সাথে বেশ খাতির আছে আমার, তাই নিজেই যাচ্ছিলাম আর কি। যাওয়ার আগে হোটেলের গার্ড বলল যে দাদা আপনি থাকেন, আমি আপনাকে পানি এনে দিচ্ছি। তখন আমি এক প্রকার জোর করেই নিজেই গেলাম পানি আনতে। আমি হোটেল থেকে বের হয়ে, মানে আমার আফসা হোটেল থেকে বের হয়ে জাস্ট 100 গজ দূরে গেছি, সামনেই কলকাতা পুলিশের একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। তো মার্কুইজ স্ট্রিটে এমন পুলিশের গাড়ি সবসময় দাঁড়িয়ে থাকে, সেজন্য আমি তেমন ভয় না পেয়েই আর কি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো যেই ক্রস করতে গেছি তখনই গাড়ির ভেতর থেকে আমাকে একটা পুলিশ অফিসার ডাক দিল। আমার অসুস্থতার সম্পর্কে আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমি যদি ট্যুরে পানি কম খাই তাহলে আমার মুখ, কান এবং শরীর বেশ গরম হয়ে যায়। যেহেতু আমি ডিসেম্বরে গিয়েছি এবং প্রচন্ড শীত, কিন্তু তার ভেতরেও আমি হাফ প্যান্ট আর একটা গেঞ্জি পরে বের হয়েছিলাম পানি কিনতে, যেহেতু আমার শরীর বেশ গরম লাগছিল এবং আমার খুবই খারাপ লাগছিল। তো যখন গাড়ি থেকে আমাকে ডাকলো আমি তাদের কাছে গেলাম। তারা প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে কিরে এত রাতে কোথায় যাচ্ছিস। তো আমি বললাম যে স্যার পানি কিনতে। তারপর তারা আবার জিজ্ঞেস করলো যে তোর বাসা কই। আমি বললাম বাংলাদেশ। জাস্ট এতটুকু শুনেই সেই পুলিশ অফিসার বেশ খেপে গেল। প্রথমেই বললো কিরে তুই কি আমাদের দেশ দখল করতে এসেছিস, তোর পাসপোর্ট কই। বললাম না স্যার ঘুরতে এসেছি, পাসপোর্ট আমার হোটেল রুমে আছে। তো এটা শুনে সে আরো রেগে গেছে, বলে এত রাতে তুই পাসপোর্ট বাদে ঘুরে বেড়াচ্ছিস, তুই নিশ্চয়ই মদ খেয়েছিস, মদের বার থেকে এসেছিস। তো আমি বললাম না স্যার, ওই যে আফসা হোটেল ওইটাই আমার হোটেল এবং আমি শুধুমাত্র পানি কিনতেই বাইরে বের হয়েছি মাত্র এবং আমার শরীরটা বেশ খারাপ লাগছে। তো তারপর সে কিছুক্ষণ আমাকে গালিগালাজ করলো তাদের ভাষায়। তারপর বললো যে তোর হোটেলের কার্ড দেখা আমাকে। আর এই কার্ড দেখাতে গিয়ে আসলে আমি বড় একটা ঝামেলায় পড়ি। সেটা হচ্ছে আমার এই যে ব্যাগ দেখছেন, এই ব্যাগের ভেতরে আমি সবসময় আমার ট্যুরের টাকাটা বহন করি। তো তখন এই ব্যাগ আমার সাথে ছিল আর এই ব্যাগে ছিল প্রায় 1,20,000 রুপি। আর যখনই আমি কার্ড দেখাতে গিয়েছি তখনই আমার ব্যাগের যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো ওনারা দেখে ফেলেছে। আর বিশ্বাস করেন এই টাকা দেখার সাথে সাথেই উনি আমাকে বলতেছে যে এই গাড়িতে উঠ, তুই আগে গাড়িতে উঠ, তারপর তোর সাথে কথা বলবো। তো তার একজন কনস্টেবল এক প্রকার টেনে হিচড়ে আমাকে গাড়িতে উঠায়। আর তখনই আমি আরো বেশি ঘাবড়ে যাই আর কি পুরাপুরি, কারণ এতগুলা টাকা, তারপর আবার ভিন্ন দেশ, তারপর আবার আমার শরীর বেশ অসুস্থ। তো গাড়িতে জোর করে তোলার পর খুব বাজেভাবে আমার দেশকে নিয়ে তারা গালিগালাজ করেন। ওই সিনিয়র পুলিশ অফিসার বলে এইটুকু একটা দেশ সালা চিপ দিলে হাওয়া বের হয়ে যাবে, আবার আমাদের সাথে আসিস যুদ্ধ করতে, সালা তোদের সাহস হয় কিভাবে, এমন বিভিন্ন ভাবে তারা আমাকে গালিগালাজ করে। তারপর আবার বলে যে তোরা আমাদের দেশ এসেছিস দখল করতে, নিশ্চয়ই ঝামেলা করতে এসেছিস, এইসব আর কি অনেক কথা বলে। তো আমাকে বিশেষ করে সে বলে যে তুই জঙ্গি, তুই কবে এসেছিস, কবে যাবি, এসব বল, সবকিছু ক্লিয়ার কর। তো তখন আমি আমার ডিটেলস ক্লিয়ার করলাম যে আমি কবে এসেছি, কবে যাব। তারপর বলছে যে তোকে এখনই থানায় নিয়ে যাব, তারপর উল্টো করে ঝুলিয়ে পিটালে তোর সব কথা সত্যি করে বলবি, এভাবে বলছিল। তো যখনই দেখলাম তারা আমাকে খুবই ফোর্স করছে এবং গাড়িতে ঢুকিয়ে পকেটে হাত দিচ্ছে, তখনই আমি বললাম স্যার আমি এমন করলে কিন্তু স্ট্রোক করতে পারি, কারণ আমার শরীর খুব খারাপ লাগছে। তো তখন আসলে আমার শরীর খুবই খারাপ লাগছিল। তারপর তারা দেখলাম আমাকে আবার আমার হোটেলের সামনে নিয়ে যায় গাড়িতে করেই, এবং হোটেলের ম্যানেজার এবং গার্ডকে বলে যে আমি উনাদের হোটেলের কিনা। তো তারা বলে যে হ্যাঁ স্যার এখানকার গেস্ট। তারপরেও তারা আমাকে গাড়ি থেকে নামতে দেয় না, বলতেছিল তোমাদের সাহেবকে বলো থানায় আসতে, আমরা এটাকে থানায় নিয়ে যাচ্ছি, মানে আমাকে আর কি। বিশ্বাস করেন তখন আমি আরো ভয় পেয়ে যাই। এক পর্যায়ে হোটেলের লোকরা খুবই রিকোয়েস্ট করে আমাকে ছেড়ে দিতে, তাই তারা আমাকে ছেড়ে দেয় এবং বলে আমাকে যে তোকে থানায় নিয়ে গিয়ে পেছন দিয়ে পানি খাওয়ানোর খুবই ইচ্ছা ছিল, পরের বার রাস্তায় যদি আমি তোকে একা দেখি তাহলে তোকে নিয়ে গিয়ে এবার খাওয়াবো। যাই হোক, তারপর আমি হোটেলের লবিতে গিয়ে বসি এবং গার্ডকে বলি দ্রুত আমার জন্য পানি আনতে। আপনারা যারা কলকাতার স্থানীয় কিংবা বাংলাদেশ থেকে কলকাতায় ঘুরতে গিয়েছেন তারা এখন জিজ্ঞেস করতে পারেন যে আপনি যে হোটেলে থাকেন সে হোটেল থেকে কি পানি দেয় না। উত্তর হচ্ছে পানি দেয়, কিন্তু সেটা সাপ্লাই লাইনের পানি। ট্যুরে গেলে আমি চেষ্টা করি মিনারেল পানি খাওয়ার, যেহেতু সেটা খেলে কোনো সাইড ইফেক্ট থাকার চান্স নাই। যাই হোক, এই ছিল আমার সব থেকে ভয়াবহ কাহিনী এবার কলকাতা ট্যুরের। আমি আগে অনেকবার কলকাতা গিয়েছি, কিন্তু এমন কোনো কাহিনী আমার সাথে হয়নি। আর এই কাহিনী বলার জন্য আজকের এই ভিডিও। এবং আসলেই আমার কলকাতা পুলিশের উপর যে রেসপেক্ট ছিল সেটা কিছুটা হলেও কমেছে। আমি জানতাম কলকাতা পুলিশ খুবই সাপোর্টিভ, কিন্তু কেন এমন হলো আর আমার দোষটাই বা কি ছিল এখানে, এটা আমি এখনো জানি না। যেহেতু দুদেশের সম্পর্কে এখন টানাপোড়েন চলছে উত্তাপ, তাই আপনারা যারা মেডিকেল ভিসাতে বা অন্যান্য ভিসাতে যাচ্ছেন কলকাতায়, তারা অযথা ঘোরাফেরা কিংবা লোকালদের সাথে মিশতে যাওয়ার দরকার নেই। যেই কাজ আপনার সেটা শেষ করেই সুস্থভাবে দেশে ফিরে আসুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।